আমন্ত্রণ সবাইকে টিভিএন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আর ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। বাংলাদেশের এবং আমেরিকার রাজনীতি, বিশ্ব রাজনীতি, বিভিন্ন অর্থনীতি সহ বিভিন্ন ইস্যুই আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। তবে যে বিষয়টি এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বলা যেতে পারে, বিশেষ করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে, সেটি হলো মব কালচার। এটি বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি অনেক প্রকট আকার ধারণ করেছে। মব কালচার শুরু থেকে ছিল, একেবারে বাংলাদেশের জন্মলগ্ন থেকে ছিল। বহু রাজনৈতিক ঘটনা, ব্যক্তিগত ঘটনায় মব কালচার ব্যবহার করা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে এই মবটাকে বিবেচনা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই মব কখনো বাংলাদেশের ভিতর থেকে হয়, কখনো বাইরে থেকে কেউ একজন ডাক দেন, সেটি বাংলাদেশে কার্যকর করা হয়। এবং সম্প্রতি, অর্থাৎ যেই কারণে এই আলোচনা, সেটি হলো যে গতকাল অর্থাৎ রবিবার বাংলাদেশ কনসুলেটে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সম্প্রচার ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তার একটি মত বিনিময় সভা ছিল, যে সভাতেও অনেকটা মবের মতো করে রাজনৈতিক শোডাউন হয়েছে। কনসুলেটের দরজায় ভাঙচুর হয়েছে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, বেশ কয়েকজনকে আটক করার চেষ্টা করা হয়েছে। এবং এই মব কালচার আসলে বাংলাদেশ থেকে এখন নিউ ইয়র্কেও এখন অনেকটা এটা রাজনৈতিক কর্মকাণ্ড বলা যেতে পারে, এটাকে মব কালচার বলা যেতে পারে। নানা বিষয় সুযোগ আছে বলে আমরা আলোচনা করব। এবং সেই আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং একই সাথে আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি এর মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, একই সঙ্গে যাকে গত বছর এই নিউ ইয়র্কেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করে দিয়েছিলেন জাতিসংঘের মতো বৈশ্বিক মঞ্চে, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। পরবর্তীতে তিনি সম্প্রচার ও তথ্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। তিনি আবারও নিউ ইয়র্কে এলেন এবং নিউ ইয়র্কে এসে প্রথম কোনো পাবলিক প্রোগ্রাম তিনি করতে গেলেন কনসুলেটের ভিতরে সুরক্ষিত জায়গায়। একেবারে সাধারণত জ্যাকসন হাইটসে হয়, অনেকগুলো প্রোগ্রাম হয়, সেখানে অনেক ধরনের মব, আমরা অনেক ধরনের বিক্ষোভ দেখি। কনসুলেটের মতো একটি সুরক্ষিত জায়গায়, কূটনৈতিক জায়গা বলা যেতে পারে, সেই জায়গায় একটি বিক্ষোভ হয়েছে, তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে, অর্থাৎ তার গাড়ি মনে করে যে গাড়িটি মনে করা হয়েছিল সেটিতে ডিম ছুড়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিক্ষোভ হয়েছে, রাজনৈতিক কর্মসূচি হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ, নিউ ইয়র্কে নিষিদ্ধ নয় আমেরিকান সরকার। পুরো ঘটনাটি একটু আপনার কাছে শুনবো, যে আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনি আপনার প্রথম যখন সামারাইজ করছিলেন, প্রথম বলছেন যে বাংলাদেশে মব কালচার হচ্ছে উন্মত্ত শৃঙ্খল জনতা নিজের হাতে বিচার তুলে নেন। এই ঘটনাটা বাংলাদেশে বিস্তৃত হয়েছে। এর মানে এই না যেটা আপনি বলেছেন আগে ছিল, তবে সম্প্রতি গত এক বছরে এটা সত্যি বিস্তৃতি লাভ করেছে। এবং আপনারই আজকের আমাদের আলোচনার জন্য আমাকে এবং প্রফেসর সাহেবকে যে ব্রিফ পাঠিয়েছেন, সেখানে প্রথম আলোর একটা রিপোর্ট দিয়ে দেখিয়েছেন, যেখানে বাংলাদেশে গত এক বছরে বিশেষ করে যে সমস্ত ক্ষেত্রে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তার ভিতরে এই উচ্ছৃঙ্খল জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া, তো বিচার তুলে নেওয়া, লোককে আক্রমণ করা, মব ভায়োলেন্স বলা হচ্ছে, যে এটা বেড়েছে। এখন নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটেছে সেটা আবার আরেকটার সাথে প্রাসঙ্গিক। মানে আমরা অনেক কিছু একসাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের একটা অর্ডার কথা আপনি উল্লেখ করেছেন, এক্সিকিউটিভ অর্ডার। সেটা তো তিনি এর আগে 1989 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 4-5 মেজরিটিতে বলেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ পড়ানো প্রটেস্ট হিসাবে, মত বিরোধ, ভিন্ন মত প্রকাশে প্রতিবাদের ভাষা হিসাবে এটা মানে এটা বৈধ, এটা যায়, সংবিধান অনুসারে এটা যায়। পরবর্তীতে কংগ্রেস তড়িঘড়ি করে একটা আইন পাশ করেছিল সেটা ব্যান করার জন্য। তারপর আবারও মানে সেখানে ওই সুপ্রিম কোর্ট একই মেজরিটিতে সেটাকে বৈধ ঘোষণা করেছে। এবং যারা বৈধ ঘোষণা করেছেন সে সময় দুইজন বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস সম্ভবত উইলিয়াম র্যাঙ্কুইশ ছিলেন, সম্ভবত তার আগে তিনি ছিলেন তিনি
না, উইলিয়াম ল্যাঙ্কাস্টার আগে, তিনিও কনজারভেটিভ লয়ার ছিলেন এবং বিচারক ছিলেন, এবং আরেকজন অ্যান্টনিন স্কেলিয়া, তিনিও বেশ কনজারভেটিভ জাস্টিস ছিলেন। তারা তাদের আমলে এটা অ্যালাউ করা হয়েছে, কিন্তু এখন প্রেসিডেন্ট ট্রাম্প সেটার ব্যাপারে কতগুলো নুয়েন্সড নিষেধাজ্ঞা জারি করছেন, সেটা না। তো এখন যুক্তরাষ্ট্রের ঘটনাটা এইরকম যে যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ পর্যন্ত পড়ানো যায়, এই এক, বাংলাদেশে কিন্তু যায় না, সম্ভবত পৃথিবীর অধিকাংশ দেশে যায় না। এখন গতকাল এখানে যেটা ঘটেছে সেটা যদি মত প্রকাশের মানে অধিকার হিসাবে প্রয়োগ করা হয়ে থাকে, সুশৃঙ্খল ভাবে যদি হয়ে থাকে, সেটাতে আমি তো কোনো আপত্তি দেখি না। মানে তাদের মত প্রকাশ, তাদের মত সম্পর্কে আমার ভিন্ন মত থাকতে পারে যে কোনো মুখে, কিন্তু সেটা যদি ভায়োলেন্স হয়ে থাকে, যেটা আপনি বলেছিলেন যে কনসুলেট ভবনের কাঁচের দরজা আঘাত করা হয়েছে বা কাঁচের দরজা ভেঙে ফেলা হয়েছে, সেটা যদি ঘটে থাকে সেটা নিন্দনীয়, কিন্তু এই ডিম নিক্ষেপ করা পর্যন্ত এটা সম্ভবত মানে এমন কিছু গুরুতর অপরাধ না। এটা মত, ভিন্ন মত প্রকাশ, প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা যায়। তো এখানে আমরা আপনি যে চিত্র দেখাচ্ছেন এইটা পর্যন্ত সম্ভবত ঠিক আছে, এর বাইরে না। এবং প্রতি বছর মানে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন দুবার, তার আগে বেগম জিয়া যখন দুবার প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিবার তারা যখন যুক্তরাষ্ট্রে এসেছেন, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, আমরা আমাদের লোকজনকে প্রতিবাদ করতে দেখেছি, অন্য ভিন্ন দল প্রতিবাদ করে। তো সেইটা উচ্ছৃঙ্খলা তার আশ্রয় না নিয়ে করে, সেইটুকু পর্যন্ত ঠিক আছে, এই একটা। দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশে তিনি মাহফুজ আলমের যে বক্তব্য আমরা দেখলাম, তিনি মোটামুটি গঠনমূলক কথা বলেছেন, কিন্তু কথা হচ্ছে তারা ক্ষমতায় আসার পর থেকে তিনি এই সরকারের যে মেইন ব্রেইন বিহাইন্ড দিস চেঞ্জ, এবং এই চেঞ্জ নিয়ে আমরা এর পরবর্তী পর্যায়ে হয়তো কথা বলার সুযোগ থাকবে বিষয়ে আলোচনা করার জন্য। তো ফলে এই আমলে মানে যে সমস্ত ঘটনা ঘটছে তার ভিতরে মানে নিঃসন্দেহে আগের একটা সরকার, কর্তৃত্ববাদী সরকার, অনেক অগণতান্ত্রিক কাজ করেছে, তারা তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, জাস্টিফাইড অভিযোগ আছে, এগুলো সত্য। কিন্তু সেই সরকার বদল করে দেশে আমরা সুশাসন আশা করেছিলাম, এমন না যে সুশাসন রাতারাতি আসবে, কিন্তু সুশাসনের ব্যাপারে যদি ব্যত্যয় ঘটে, প্রথম আলো যে রিপোর্টের কথা উল্লেখ করলাম যে মব কালচারে যে উশৃঙ্খল জনতা নিজের হাতে আইন তুলে নেওয়া, এক্ষেত্রে সরকার মানে এটা কন্ট্রোল করতে পারছে না, স্টেটমেন্ট দেওয়া ছাড়া কঠোর ব্যবস্থা তো এই পর্যন্ত দেখা গেল না। তো বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে কয়েক জায়গায় বেশ মানে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছে, ইত্যাদি ঘটনা। তো এই সমস্ত অনেক ঘটনা ঘটছে, নিন্দনীয় ঘটনা। আমি যুক্তরাষ্ট্রে যতটুকু আইনের আওতার ভিতরে পড়ে ততটুকু সমর্থনযোগ্য, আমি তার সমর্থন করি। কিন্তু ওই যেটা বললাম, আক্রমণ যদি করে থাকে, বিশেষ করে মানে ওখানকার কাঁচের দরজা ভেঙে দিয়ে থাকে, এই সমস্ত যদি করে থাকে, সেটা আমি মোটেই সমর্থন করি না। আমি মনে করি না এটা প্রতিবাদের ভাষা, এটা ভায়োলেন্স। জি, আমি আপনাকে প্রশ্ন করব, তবে তার আগে প্রফেসর ডক্টর কবির হাসানের মন্তব্য কিংবা বিশ্লেষণটা শুনে আসতে চাই, তারপর আসলে প্রশ্ন করব। দেখুন, আমার বেশি কিছু যোগ করার সুযোগ নেই। মহোদয় খুব সুন্দর করে বলেছেন, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন। আমরা আমেরিকায় থাকি, এখানের আলো বাতাসে বড় হচ্ছি, এদের ট্যাক্স দিচ্ছি, কাজ করছি, এখানে বাংলাদেশে পলিটিক্স করে আমাদের কি লাভ? এবং এই জিনিসটা কিন্তু মহোদয় আপনিও দেখবেন, যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল, বিরুদ্ধবাদীরা একই জিনিস করেছে, তাই না? ভায়োলেন্স, মব, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। এতে মানে আমাদের আসলে আমি অ্যাকচুয়ালি আর কোনো কমিউনিটি জানি না যারা এই ধরনের কাজ করে, যে আমাদের দেশে কোনো সরকার প্রধান অথবা অন্যরা আসে এরকম মব জাস্টিস করে কি তোরা অ্যাচিভ করবে। সেকেন্ড জিনিস হলো, এই যে এখানে একটা সুরক্ষিত জায়গা আপনি বললেন জল ভাই, ওখানে ওরা ঢুকলো কি করে? ওদের সিকিউরিটি গার্ড কোথায়? এটা যদিও পাবলিক ওপেন
কিন্তু তাদের তো ন্যূনতম ইয়া থাকা দরকার, মানে না তাদের মানে একটা কনসুলেটের সামনে, তারা কনসুলেটের সামনে করেছে প্রবেশ, যখন ভিতর থেকে গেটটা লাগিয়ে দেওয়া হলো তখন গিয়ে তারা দরজায় বেশ কয়েকবার আক্রমণাত্মক হয়ে গিয়েছেন, বোতল ছুঁড়েছেন, নানাভাবে তারা আঘাত করার চেষ্টা করেছেন, অর্থাৎ কনসুলেটের সামনে যেখানে পাবলিক স্পেস, যেখানে রাস্তা, সেখানে তারা এই বিক্ষোভটা করেছেন। না, কিন্তু এখানে দেখেন, আপনি যখন এগুলো করেন আপনার তো প্রিকশনারি ইয়া নেওয়া উচিত, তাই না? আপনি রাইট। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে বলতে পারেন আপনাদের নিজস্ব সিকিউরিটি আছে, এটা করা যায়। এবং আমি নিজে ঘটনাস্থলে ছিলাম, একজন পুলিশ সদস্যকেও যখন বিক্ষোভ হচ্ছিল একজনকেও দেখা যায়নি সেখানে, অর্থাৎ সিকিউরিটির জন্য একজন পুলিশ সদস্য ছিল না। যখন সেটি নিয়ন্ত্রণের বাইরে গিয়েছে তখন শুরুতে 2জন পুলিশ সদস্য, তারপরে আস্তে আস্তে 8জন 10জন বেশ কিছু গাড়ি এসে পুরো ব্লকটাকে অবরুদ্ধ করা হলো। আপনাকে এটা সিম্পল একটা উদাহরণ দিই। আমরা যখন জুমার নামাজ পড়ি আমাদের সাউথার্ন স্টেট গুলোতে থাকি, র্যাটসে আমাদের জুমার নামাজে প্রতিদিন মানে সিটি থেকে পুলিশ সদস্যদেরকে সাপ্লাই করা হয় আমাদের সিকিউরিটির জন্য, এক্সট্রা সিকিউরিটির জন্য। এখানে আমি এত বছর আছি কোনোদিন আমি দেখিনি আমাদেরকে আক্রান্ত হতে, কিন্তু এটা প্রিকশনারি মেজার, এটা রাখা দরকার। যেখানে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, একটা বিরাট অংশ 35% পিপল, হ্যাঁ, আওয়ামী লীগের হোম রচনা অনেকে দুর্নীতি করেছে, কিন্তু যাদের ডিএনএ আওয়ামী লীগ আছে, যারা আওয়ামী লীগকে পছন্দ করে, বঙ্গবন্ধু আদর্শকে পছন্দ করে, ওরা তো আওয়ামী লীগকে এমনি করে ছেড়ে দিবে না, তাই না? তাদেরও তো খুবের একটা ভাষা থাকা দরকার। কিন্তু এখানে আমি মনে হয় কিছু প্রফেশনাল রাজনীতিবিদ, প্রফেশনাল, তারা এগুলো করে দুই দলেই, আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, ওরা যখনই সুযোগ পায় এগুলো করে, এগুলো আসলে বন্ধ হওয়া দরকার। এতে আমরা মুখ দেখাতে পারি না, লোকজন আমাদের যখন কথাবার্তা হয় আমাদের নিয়ে হাসাহাসি করে, এটা তোমাদের কি দেশ, তোমাদের দেশের সমস্যা তোমরা দূর করতে পারো না, এখানে তোমরা বসে এগুলো করো। এগুলো ইন জেনারেল আমার মনে হয় মহোদয় কোনো একটা অনুষ্ঠানে যখন আমাদের ক্ষমতায় ছিল আমাদের কিন্তু একই কথা ছিল, কারণ তখন শেখ হাসিনা এসেছিল, তখন শেখ হাসিনার জন্য বিক্ষোভ করা হচ্ছে, দুই পার্টি খুব মারপিট হয়েছে। তো এইটা আসলে বিশ্লেষণ, আমি বলবো যে এটা আমাদের বন্ধ হওয়া দরকার। এটা আমাদের দেশের কোনো উপকার হয় না, ভাবমূর্তি খারাপ হয়। কোনোদিন একদিন তো মাথা পাগল ডোনাল্ড ট্রাম্প হয়তো এটাকে পিক করবে একটা নিউজ হিসাবে, বলছে দেখো ওরা এখানে আব্রুলি, যে কথাটা বলতেছিল আজকে আমি শুনতেছিলাম, তোরা শুনি নাই, যে 1000 লোককে সে ইয়া করেছে এই ওয়াশিংটন ডিসিতে। এই জিনিসটা আসবো আমরা, কিন্তু অল স্ট্যাটিস্টিক্স আর সেইং যে ক্রাইম রেট কমেছে, আর সে বারবার বলতেছে যে ক্রাইম রেট বেড়েছে, আমরা এখন ওয়াশিংটন ডিসি কে আমরা মানে ক্লিয়ার করলাম, এখন আমরা অন্য শহরে যাব, বাল্টিমোরের কথা বলছে, শিকাগোর কথা বলছে। কিন্তু একটা কন্ট্রাডিকশন, তার আমলেই জানুয়ারি 6 ইয়া হয়েছে, মব মব মানে ভায়োলেন্স হয়েছে দেশে। মব ভায়োলেন্স শুধু আমাদের দেশে না, যে জিনিসটা করেছে তার আমলে হয়েছে, সেটা একটা পুলিশ অফিসারকে ওখানে পাঠায়নি, বা তাদেরকে অ্যাক্সেস সিকিউরিটি দেয়নি। তো এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমাদের দূর করতে হবে ভাই। আমি এটা বারবার বলি, এদেশে এটি বন্ধ হওয়া দরকার কিনা। যারা বোদ্ধা তারা তো আমাদের মানে কমিউনিটির অভিভাবক, সিদ্দিকুর রহমান সাহেব উনি নিশ্চয়ই অনেক বয়োবৃদ্ধ লোক, উনি পরে এগুলো কি লাভ হচ্ছে আমি বুঝলাম না। আমাদের বাংলাদেশের ইয়া চেঞ্জ করতে পারছি, বরঞ্চ এদেশে আমরা যেভাবে আমাদের কমিউনিটি এখানে আর একটা ডায়াসপোরা হিসাবে শক্তিশালী হতে পারে, ইন্ডিয়ানরা হচ্ছে, জুইশরা হচ্ছে, ইটালিয়ানরা হচ্ছে, তারা নিজের দেশকে সাহায্য করছে মানে ইনডিরেক্টলি বাই মাইগ্রেশন, সেই জিনিসটার দিকে আমাদের কারো নজর নেই। নিউ ইয়র্কে যে আপনার এই যে অলিগলিতে যারা আছে, নিউ ইয়র্ক থেকে যদি একবার কেউ ঢুকে, কিছু মনে করেন না, এই ওয়ারফেয়ার স্টেটে একবার ঢুকার পরে অনেকে এটা থেকে উত্তরণ হয় না, তারা ওই মানে ইয়ার থেকে এই মানে অবয়ব থেকে বেরিয়ে আসতে পারেন না। কিন্তু আমরা তো একটা জেনারেশনের পর একটা জেনারেশন উন্নত। আপনি দেখেন, আপনি যদি একটা সোশ্যোলজিক্যাল স্টাডি করেন, যারা ভালো করতে চায় তার নিয়ে চলে আসে, তবে এই পরিবেশে তারা নিজেদের উন্নত করতে পারবে না, নিজেদের ছেলেমেয়েদেরকে উন্নত করতে পারবে না। এটা আমাদের জন্য একটা দুঃখজনক ব্যাপার। এই জিনিস আমি যে শিক্ষক হিসাবে বলছি আর কি। জি, আমি সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে জানবো যে আসলে মব মব না, মানে এই ধরনের যখনই কোনো রাষ্ট্রীয় অতিথি আসেন তখন রাজনৈতিক দলগুলো একটি পক্ষ তার পক্ষে স্লোগান দিয়ে তাকে মাথায় তুলে নাচার চেষ্টা, অন্য পক্ষ তার ছবি নিচে ফেলে জুতা দিয়ে সেটিকে পারানোর চেষ্টা, সেটি বন্ধ হওয়া উচিত কিনা। তবে তার আগে সৈয়দ ডক্টর কবির হাসান আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো মুদ্রার উল্টোপিঠ বলে একটা শব্দ নিশ্চয়ই আমরা জানি। বাংলাদেশে আমরা বলছি না যে এই মাহফুজ আলম কিংবা অন্য যে বিপ্লবীরা আছেন যাদের নেতৃত্বে ফেসিবাদের পতন হয়েছে, তাদের উস্কানিতে কিংবা তারা সরাসরি মবের সঙ্গে জড়িত, কিন্তু তারা মবের শিকার হননি এখন পর্যন্ত। সেই মুদ্রার উল্টোপিঠে এসে তিনি যখন বিক্ষোভ, প্রোটেস্ট, অবরুদ্ধ হওয়ার মতো অবস্থা হলেন,
তখনকার বিষয়টা ওনারা কি এখন কিছুটা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে এটা বন্ধ করাটা কতটা জরুরি? আপনার কাছে কি মনে হয় ডক্টর কবির হাসান? না, বাংলাদেশে অবশ্যই এটা বন্ধ করা জরুরি। আমি তবে আপনাকে একটা ইয়ে দিব, ধরেন যখন শেখ হাসিনার পতন হলো 40% পুলিশ সদস্য নিষ্ক্রিয় অথবা পালিয়ে গেছে, তারা মাঠে নেই। এটা তো আপনার বুঝতে হবে যে 17 বছর ধরে পুলিশ বাহিনী তৈরি করেছে আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে, তাই না? এখন তখন সেনাবাহিনী মাঠে নামছে, কিন্তু সেনাবাহিনী তো থিম, তারাও তো তাদের মানে সেনাবাহিনীতে একটা কথা আছে, কয় মাস ওরা মানে ব্যারাকের বাইরে থাকতে পারে, আবার ফিরিয়ে রিপ্লেস করতে হয়। ওরা যদি সেনাবাহিনী যদি এখনো সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের এই ইয়াগুলো মানে সব জায়গায় কিন্তু ওরাই টহল দিচ্ছে। পুলিশ কিন্তু এতটা আগে মানে ভূমিকায় নেই। যদি পুলিশ যদি ভূমিকায় থাকতো সেনাবাহিনী, হয়তো ওই মবের জিনিসগুলো কম হতো। এই যে জিনিসটা সবাই ইমপ্লাই করতে চাচ্ছে, এটা বোধহয় ইচ্ছে করে করা হচ্ছে, ব্যাপারটা কারণ এই এই যে দেখেন এই এখন সব নাম্বারগুলো দেখলেন বেড়ে গেছে। তো এই কি হইলো, এতদিন বিএনপির লোকজন খেতে পারে নাই, দুশ্চক্র করতে পারে নাই, এখন ওরা ক্ষমতা আসার আগে শুরু করছে আনফরচুনেটলি। এর পিছনে কিন্তু কিছু কিছু আছে যারা মানে পেশাদার দুর্নীতি বা পেশাদার কোন খারাপই করে আর কি, এটা তাদের কোনো দল নাই। আগে আওয়ামী লীগ করতে, এখন বিরোধীতে ঢুকে গেছে। এইগুলো তো এই যে জিনিসগুলো যেটা যে পরিবর্তন কথা বারবার বলা হচ্ছে, আমরাও বলি মানে রাজা যায় রাজা আসে, অবস্থা তো চেঞ্জ হচ্ছে না। আপনি কি মনে করেন এখন মানে যদি নিউট্রালি আপনি সার্ভে করেন যে মাঠ পর্যায়ে বা গ্রাম পর্যায়ে প্রত্যেকটা জায়গায় লোকজন বলে আওয়ামী লীগের আমলে তার ইচ্ছা তো ওরা ক্ষমতায় যাওয়ার আগে শুরু করছে। তো এইটা তো স্টপ হবে, এইটা স্টপ হওয়ার জন্য বারবার বিভিন্ন সরকারকে আমরা দোষ দিলাম, সে কি করতে পারে, তার ক্ষমতা কতটুকু? আমার মনে হয় না মোহাম্মদ ইউনূস মব জাস্টিস দিয়ে দেশ শাসন করার চেষ্টা করছে, অনেকে আবার এটা এমপ্লয় করার চেষ্টা করছেন আগেই ভালো ছিলাম। হ্যাঁ, আগে ভালো ছিলাম একভাবে, কারণ একটা ইয়ার মধ্যে ছিলাম, একটা একনায়কত্ব ছিল, একটা জিনিস শোষণ করতো, প্রটেস্টের ব্যাপার ছিল না। যে জিনিসটা আমি বলবো মোহাম্মদ মাহফুজ, যে মাহফুজ আলমের কথা বলা হচ্ছে, তাকেও কিন্তু মোহাম্মদ ইউনূস মাথায় তুলে দিয়েছে। হি ইজ নট এ মাস্টার মাইন্ড অফ দিস ইয়ার। তার পিছনে অনেক লোক, যাদেরকে মানে অনেক লোক নিউক্লিয়ার জড়িত ছিল, হি ইজ ওয়ান অফ দেম। এইভাবে তুলে দিয়ে তারাও মনে করছে যে আমি কি হনরে, ওর বাচ্চা বাচ্চা ছেলে তারা বেয়াদবি করে, এবং আজকে যে ধাক্কাটা খেলো তার জন্য একটা শিক্ষার ব্যাপার হবে। সে দেখবে যে এই যে আপনি বললেন কপির, সে ওখানে সে রাজা ভাড়াতে থাকে, তার প্রোটেকশন থাকে, এখানে নাই। সব বুঝতে পারবে যারা আসলে মব দ্বারা নির্যাতিত হচ্ছে তাদের কষ্টটা কতটুকু। আই হোপ এই লেসনটা সে নিয়ে এবার দেশে যাবে। এবং 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 আরো একটা বিষয় হয়তো শিক্ষণীয় হবে যে ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন তারা ক্ষমতায় থাকবে না, দায়িত্বে থাকবে না, পুলিশ প্রশাসন থাকবে না, তখন আসলে এই বিপ্লবীদের নিরাপত্তার বিষয়টিও হয়তো আলোচনায় আসতে পারে। সৈয়দ মাহমুদুল্লাহ, আমি আপনার কাছে যেটি জানতে চাই, ডক্টর কবির হাসান যখন বলছিলেন যে আর কোন দেশের কালচারে এটি আছে কিনা, যখন দেখা যায় যে জাতিসংঘের রাষ্ট্রপ্রধান আসে, সরকার প্রধান আসে, তখন যে বিক্ষোভটা হয়, আমরা যেটা দেখেছি সশৈলে জাতিসংঘ কভার করতে গিয়ে বাংলাদেশিদের মধ্যে এটি হয়, পাকিস্তানিদের মধ্যে হয়, চাইনিজদের একটি অংশ তারা করে। চাইনিজ প্রধানমন্ত্রী আসুক আর না আসুক, কিন্তু দেখা গেল চাইনিজদের এখানে আমেরিকা বসবাসরত একটি গোষ্ঠী গিয়ে সেখানে নানা ধরনের বিক্ষোভ করেন, অর্থাৎ 45 এভিনিউর জাতিসংঘের সামনে তারা আলাদা আলাদা জায়গায় করেন। কিন্তু নিয়মিতভাবে যারা করেন তারা হলো বাংলাদেশিরা। এক পক্ষে আওয়ামী লীগ, এক পক্ষে বিএনপি মুখোমুখি অবস্থা থাকে, পানির বোতল ছোড়াছড়ি, এনওয়াইপিডি গিয়ে ধাওয়া, প্রতিবার জাতিসংঘের ক্ষেত্রে এটি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবং এবারও 80তম অধিবেশন হতে যাচ্ছে আগামী মাসে। আমরা নিঃসন্দেহে জানি যে ডক্টর ইউনূসের বিপক্ষে একটি গ্রুপ প্রোটেস্ট করবে, আবার ডক্টর ইউনূসের পক্ষে একটি গ্রুপ তারা স্লোগান দেবে। যে প্রশ্নটি উঠেছে সেটি হলো, এটি কি বন্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন, নাকি এটিও তো আসলে প্রতিবাদের ভাষা, দেশে আপনি পারেন না, বিদেশে গিয়ে বিক্ষোভ করেন, অর্থাৎ এটি আসলে কোথায় গিয়ে থামা উচিত, কিংবা এটার সীমানাটা কি হওয়া উচিত? এটা দুটো দিক আছে। একটা হচ্ছে বক্তব্য প্রকাশের প্রতিবাদের ভাষা থাকা উচিত, সেটা বিদেশে হোক দেশে হোক। দেশে যদি সেই অধিকার সংকুচিত হয়, বিদেশে হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বিশ্বব্যাপী, ব্রিটেন, ইউরোপে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। হেমার্শাল প্লাজায় বিক্ষোভ হয়েছে বাংলাদেশের পক্ষে, পাকিস্তানদের বিরুদ্ধে, আগাশে এদের বিরুদ্ধে এখানে হয়েছে। তো ফলে এগুলো হবে, এটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যেটা আপত্তিকর সেটা হলো, একটা হচ্ছে যে ভায়োলেন্সের দিকে না যাওয়া, দ্বিতীয় আপত্তিকর হচ্ছে যে বাংলাদেশ সম্ভবত একমাত্র রাষ্ট্র বিদেশে যার রাজনৈতিক দলের শাখা আছে।
এইটি আমি প্রতিবাদ করি, আমি প্রটেস্টের প্রতিবাদ করি না। কিন্তু মানে কিন্তু সৈয়দ মাহমুদুল্লাহ, এটা আলোচনার জন্যই আপনাকে একটু বলা, সেটা হলো যে বাংলাদেশের ইলেকশন কমিশনের যে নীতিমালা, সেখানে কিন্তু কোনো দলেরই বিদেশে কোনো শাখা থাকতে পারবে না। অর্থাৎ তারা কিভাবে এই শাখাগুলো পরিচালনা করছে, কেন পরিচয় দিচ্ছে, আমি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি, যুক্তরাষ্ট্র অমুক দলের সভাপতি, ইলেকশন কমিশনের বিধিমালায় কিন্তু বিদেশে কোনো শাখা রাখা যাবে না। এটা আপনার সাথে আমি একাধিকবার উল্লেখ করছি, সেটা বহু বছর থেকে আমি জানি। সেটা হচ্ছে যখন মানে মঈন এবং ফখরুল সাহেবের সরকার, তাদের আমলে যে নির্বাচন হলো, যেটাতে এখনকার যে নৌপরিবহন অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনিও কমিশনার ছিলেন। সেই সময় ইলেকশন কমিশন একটা নীতিমালা তৈরি করেছিল, এটা সরকারি আইন না, নীতিমালা, ইলেকশন কমিশনার, যেতে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের বিদেশে কোনো অঙ্গ সংগঠন থাকতে পারবে না, এবং যতগুলো বিধিবদ্ধ দল, যাতে মানে ইলেকশন কমিশনের লিপিবদ্ধ যাদের, ওদের তালিকাভুক্ত দল, তাদেরকে ওটাতে সাইন করতে হবে। ফলে করার পরে তারা যখন এটা ভঙ্গ করে, ইলেকশন কমিশনার কখনো এটার ব্যাপারে মানে, এমনকি শেখ হাসিনার আমলে যে এত কর্তৃত্ববাদী শাসন, শেখ হাসিনা ট্রিপের সময় যখন তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে, তখন তার পক্ষ থেকে ইলেকশন কমিশনে বলতে পারতো ওখানে কিভাবে এটা করেন নাই, কারণ তার নিজের দল এখানে শাখা। এটা দুঃখজনক, এটা বন্ধ হওয়া উচিত। একটা কথা, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা তো জানি, এটা আর কঠোর না বলে আমি আমার ভাষায় বলবো, যুক্তরাষ্ট্রে ইসরায়েল রাষ্ট্র প্রচন্ড ভাবে প্রভাবশালী এই দেশের রাজনীতিতে। সেই রাষ্ট্রেরও কোন রাজনৈতিক দল এখানে শাখা নেই, অন্য কোন নেই। একমাত্র পাকিস্তান আমলে পাকিস্তান একবার ফ্রেন্ডস অফ পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি একবার হয়েছিল, মানে যে ভুট্টোর বিরুদ্ধে যখন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। যাই হোক, এইখানে শেষ করি এটা। এবং আমি একটু যোগ করি আপনার সাথে, যে আমরা একটু কল্পনা করি, ঢাকাতে কেউ গিয়ে বলছে আমি ডেমোক্রেটিক পার্টির ঢাকা মহানগর সভাপতি, রিপাবলিকান পার্টির ঢাকা উত্তরের প্রেসিডেন্ট, কি পরিমাণ ধাওয়া খাওয়াবে তারা মানে ঢাকা শহরের মধ্যে। এটা কল্পনা করে যখন এখানে এসে বলে আমি বিএনপি কিংবা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, তখন কি আমরা এটা একটু কি মিলাতে পারি যে ঢাকায় গিয়ে যদি এরকম কেউ বলে, একেবারে ট্রাম্পের দলের পরিচয় যদি দেয়, তাকে কি আস্ত রাখা হবে? না, ট্রাম্প তো আস্ত রাখা হবে না, মারপিট করবে না, কিন্তু এটা হাস্যকর হবে এবং কেউ এটা লাইক করবে না, সম্ভবত কেউ করবে না। এমনি পরিচয় দিয়ে আমি ওখানকার এটা সেটা বলে, বাহাদুরের জন্য দেশে গিয়ে এটা বলে, কিন্তু আমাদের যারা আছেন, যাই হোক, সেটা অন্য কথা। নীতিগত ভাবে কোন দেশের সরকারের বিরুদ্ধে বা পক্ষে যদি কেউ বলতে চায়, আমি মনে করি বিদেশে, বিশেষ করে মানবাধিকারের যখন ইস্যু থাকে, যেমন মিয়ানমারের ওরা যখন সুচি যখন জেলখানা ছিলেন, এর আগে নেউইনের ডিক্টেটরশিপ আমলে জাতিসংঘের এখানে বিক্ষোভ হয়েছে। একজন অসাধারণ ব্যক্তি ছিলেন প্রফুল্ল মুখার্জি, বঙ্গবন্ধু আন্দোলনের সময় তাকে 3 বন্ধু সহ বিদেশে চলে আসতে হয়েছিল। প্রফুল্ল মুখার্জি বুকে পিঠে ভিয়েতনামের বিরুদ্ধে, নূর হোসেন যেটা আমরা পরে দেখেছি, বুকে পিঠে ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে প্রটেস্ট করে নিউ ইয়র্ক টাইমসের অফিসের সামনে এবং জাতিসংঘের সামনে বছর পর বছর দাঁড়িয়েছিলেন। এই ধরনের প্রটেস্ট করার অধিকার থাকা উচিত এই ব্যাপারে, কিন্তু নিয়ম শৃঙ্খলার ভিতরে, আইন শৃঙ্খলার ভিতরে। আমার আপত্তি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলের বিদেশের শাখার ব্যাপারে। এইটা কিন্তু আপনার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো আলোচনা আছে, ফলে আমি আর এটাকে দীর্ঘায়িত করতে চাই না। জি, ডক্টর কবির হাসান সম্ভবত কিছু যোগ করতে যাচ্ছেন? না, আমি আসলে এই জিনিসটা আসলে আমার কাছে এলাকায় অ্যাড করতে যাচ্ছি। আমাদের যেটা প্রধানমন্ত্রী যে ক্ষমতায় থাকেন, ওনারা জানেন যে বাংলাদেশের আইনে বিদেশে তার পার্টির শাখা থাকতে পারে না, অথচ উনি এসে ওই নিউ ইয়র্কের আওয়ামী লীগের প্রেসিডেন্টের বাসায় ওঠেন অথবা বিএনপি প্রেসিডেন্টের বাসায় ওঠেন। ওরাই যদি নিজেরা আইন ফলো না করে, তাহলে এক্সাম্পল কি হবে? সেখান থেকে আপনি বললেন না যে ঢাকায় যে বলবে আমি ডেমোক্রেটিক পার্টি দিয়া রিপাবলিকান পার্টি, কারণ আমাদের ওই মানে এটা একটা মানে অদ্ভুত উটের পিছনে চলতে স্বদেশ কবিতা বলেছিল, ব্যাপারটা এই ধরনের হচ্ছে। এটা আসলে স্টপ হওয়া দরকার। আমি জানি অনেকদিন ধরে মোহাম্মদুল ভাই কথাটা বলে আসতেছেন, রাজনীতির শাখা বন্ধ করা দরকার। আচ্ছা, আমি কিন্তু আমার যাতে মিসআন্ডারস্টুড না হই, প্রতিবাদের ভাষায় তো অনেক কিছু আছে, ভায়োলেন্স। আপনি যে ঘটনাটা বললেন তার প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে, ফাইন,
আমরা যারা ইয়া করি, যারা কর্মবিরতি করি, যারা ইয়াতে যায়, কোনো মানে পিকেটিং করতে যায়, আমরা দাঁড়িয়ে থাকি, একটা লোক দুইটা লোক, কিন্তু কেউ আমরা বদার করি না, কিছু না। এখানে যদি ওই প্রতিভা বাসা, ওইটাই তো মেসেজ, কিন্তু ইয়া ভেঙে দিতে হবে, এটা তো মেসেজ না। এইটা শুধু যে ওরা করছে তা না, এটা চলে আসতেছে ফর দি লাস্ট 30 ইয়ার্স দ্যাট আই নো। এই জিনিসটা আমরা এই দেশে আসার পরেও, আমরা তো বাংলাদেশে নাই, বিষাক্ত আবরণ, এইটা আমরা চেঞ্জ করতে পারি না কেন? আমার কাছে একটা প্রশ্ন মহোদয় ভাইয়ের কাছে, উনি তো অনেকদিন যাবত নিউ ইয়র্কে আছে। নিউ ইয়র্কে মানে প্রাণ কেন্দ্রের সমস্ত পলিটিক্যাল এই ক্যাক্স লাইনের জন্য, এটা অন্যান্য বড় শহর লস এঞ্জেলস কিছু জায়গা, কিন্তু নিউ ইয়র্কেই সবকিছু হচ্ছে। এটা কেন বন্ধ করতে পারছেন না? আপনারা যারা লিডার আছেন, যারা উনি প্রৌঢ়, যারা অনেকদিন ধরে আছেন, যারা বাঙালি কমিউনিটির মানে বাংলাদেশকে আপনারা ধারণ করেন, আপনারা সবাই মিলে এটা বন্ধ করতে পারেন না কেন? এটা আমার কাছে প্রশ্ন। আমার কাছে না, আমি তো লিডার না, আমি বলি এই কথাটা, রাজনৈতিক দলের শাখার কথা বলি। আর একটা হচ্ছে মানে এই যে আঞ্চলিক সমিতি, আমাদের কোন কোন জেলার গ্রাম সমিতি, ইউনিয়ন সমিতি পর্যন্ত আছে। এগুলার ব্যাপারে তো আমি প্রায় 47-48 বছর থেকে বলে আসছি। নিজে কোনোদিন কোনোটার মেম্বার হয়নি, কিন্তু কে কার কথা শুনি। তো যাই হোক, আপনার অন্য গুরুত্বপূর্ণ টপিকস আছে, আমরা সেগুলো আলোচনা করব। অনেকটা কাছাকাছি একটা ইস্যু যেটি নিয়ে এর মধ্যেই সূচনা করেছেন সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে একটু শুনি। সেটি হলো যে আমেরিকার জাতীয় পতাকা পোড়ানোর মতো ঘটনা কিংবা এটি আমরা বিভিন্ন বিক্ষোভের সময় দেখি, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এটি হওয়া উচিত নয়, এবং বিভিন্ন দেশে আসলে জাতীয় পতাকার প্রতি তো এক ধরনের অনুভূতি সবারই থাকে, সবারই ভালোবাসার জায়গা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এইসব জায়গাগুলো। তো আমেরিকার এই জাতীয় পতাকা পোড়ানোর বিষয়টা তিনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করতে চান। এইটিকে আপনি, আমার কাছে মনে হচ্ছে খারাপ কিছু না। আমি একটু আপনার বক্তব্যটা শুনবো তারপর। উনি যেটা বলেছেন একবার সরাসরি মানে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক সেটার বিরুদ্ধে বলেননি, কিন্তু একটা নুয়েন্স উনি কখন কোন প্রেক্ষিতে এটা নিষিদ্ধ করা হবে করা যাবে না এটা উনি উল্লেখ করেছেন। তো এই ধারণা এই ধারণা তিনি করেছেন বলে আমার বিশ্বাস যে এটা চ্যালেঞ্জ করা হবে ওনার এই এক্সিকিউটিভ অর্ডার, তখন আবার এটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। এবং সুপ্রিম কোর্টের এখনকার যে গঠন, সেখানে সম্ভবত 6-3 মেজরিটি, তো কমপক্ষে 5 জন বিচারক তার এক্সিকিউটিভ অর্ডারকে আপহোল্ড করবেন। তার মানে জাতীয় পতাকা পোড়ানোর ব্যাপারে সম্ভবত নিষেধাজ্ঞা তারা বহাল রাখবেন বলে আমার ধারণা। আমি তো মানে গণক না, কিন্তু আমার ধারণা এটা বহাল থাকবে। তো যাই হোক, এটা হবে মানে ইন জেনারেল আমরা তৃতীয় বিশ্ব থেকে এসেছি, আমাদের কাছে এগুলো অদ্ভুত মনে হয় যে জাতির খুব একেবারে ইম্পর্টেন্ট ব্যাপার জাতীয় পতাকা, ন্যাশনাল আইডেন্টিটি, সভরেন্টির সাথে সম্পৃক্ত। কিন্তু এই দেশ অন্য একটা কন্টেক্সট, এই দেশের যে স্বাধীনতা সংগ্রাম, তাদের যে ঐতিহ্য, সেখানকার পরিপ্রেক্ষিতে অসাধারণ বিজ্ঞ জাস্টিসরা 5 জন জাজ পক্ষে রায় দিয়েছেন পরপর 2বার করে, তার ভিতরে কনজারভেটিভ জাস্টিস ছিলেন। ফলে আমি নট হ্যাভ সেকেন্ড ওপিনিয়ন অ্যাবাউট ইট, আমি মনে করি সেটা ঠিক আছে। কিন্তু এট দি সেম টাইম প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে নুয়েন্সড বক্তব্য দিয়েছেন, সেটাও আমি অবজেকশনেবল মনে করি না। ব্যক্তিগতভাবে আমি জাতীয় পতাকা যে কোনো দেশের পোড়ানোর বিরোধী, কিন্তু আরেকটা দেশে সুপ্রিম কোর্ট বা সেখানকার ল এনফোর্সমেন্ট অথরিটি যেটা ভালো মনে করে সেটা করবে। এই ব্যাপারে আমি আপাতত ওখানেই ছেড়ে দিচ্ছি। ডক্টর কবির হাসান। হ্যাঁ, আমি মধ্যগতভাবে আপনার দুজনের সাথে একমত। মানে জাতীয় পতাকা তো একটা সিম্বল একটা দেশের এবং ন্যাশনালিটির, এটাকে পোড়ানো উচিত না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচের ব্যাপার। সেকেন্ড অ্যামেন্ডমেন্টে আছে বিয়ার আর্মস। আপনারা জানেন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট কেন হয়েছে? এটা হয়েছে কোনোদিন যে রাষ্ট্র মানে মানে সন্ত্রাসী হয়ে যায়, জনগণের বিরুদ্ধে যায়, জনগণের রাইট আছে রাষ্ট্রের বিরুদ্ধে আর্ম তোলা, এইভাবে কিন্তু সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা আসে এই আমেরিকান বিল অফ রাইটস। এখন সেইভাবে আপনি যদি ধরেন সেই লজিক, যে আমি কন্ট্রাডিকশনটা দেখাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যেটা একটা সেটেলড ইস্যু, ওইটাকে উনি আবার উস্কে দিচ্ছেন। এটার উদ্দেশ্য এটা না। আমি যদি মনে করি যে ফ্রিডম এক্সপ্রেশন আমার কিছুই নেই, আমি জাতীয় পতাকা পড়ায় আমার সেই
মানে ক্ষোভটা জানাবো, সেই জায়গায় সেটা থাকা উচিত। কিন্তু যে ভয়টা হচ্ছে আর কি, এখন প্রতিটা জায়গায় ডোনাল্ড ট্রাম্প মানে তার নোজ অ্যারাউন্ড করতেছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের ফল সেমিস্টার শুরু হয়েছে, আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে, আমাদের যে সিলেবাস আমাদেরকে আপলোড করতে হয়। তো আমরা অনেক সময় করি না বলুন, কিন্তু এবার আমাদের সার্কুলার এসেছে আপলোড করতে হবে, কারণ একজন কিছু সাংবাদিক এ করেছে, তারা জানতে চায় আমাদের সিলেবাসে কি আছে। মানে তারা আমাদের সিলেবাস এবং ইলেকট্রনিক ফর্মে দিতে হবে, তারা স্ক্যান করে দেখবে এখানে কোনো ডিইআই ল্যাঙ্গুয়েজ আছে কিনা। কারণ ডোনাল্ড ট্রাম্প এবং যেই ধরনের মানে যেই জাতীয়বাদকে অনুষ্ঠিত দিতে চাচ্ছে ন্যাশনালিজমকে, সেই ন্যাশনালিজমের ডিইআই কোনো স্থানই নেই। কিন্তু আপনি যদি ডিইআই একটা পজিটিভ সাইড দেখেন, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন, কারণ এটা তো ইমিগ্রেন্টদের দেশ, বিভিন্ন বর্ণ কালার সবকিছু, এই শব্দগুলো তো আমাদের মানে নিউক্লিয়াসের সাথে যায়। কিন্তু উনি নিউক্লিয়াসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আপনারা হয়তো জানেন যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে উনি ফান্ডিং কেটে দিচ্ছেন অন দি বেসিস অফ ডিআই, এবং আমাদের সিলেবাস পর্যন্ত এখন দেখা শুরু করছেন যে ওখানে কিছু পায় কিনা। এই কারণে আমার শহরে টুলেন ইউনিভার্সিটি একজন শিক্ষককে তার মানে কোর্স কেড়ে নিয়েছে, যে তুমি কোর্স পড়াতে পারবে না কারণ আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু ফ্রিডম অফ স্পিচ একদিন উনি এই সম্পূর্ণতা রাখার চেষ্টা করছেন, ফ্ল্যাগ পড়ানো যাবে না, অন্যদিকে উনি আমাদের কাটেল করার চেষ্টা করছেন। এই দ্বৈততা নিয়ে তো চলছি। এখন যে ডিভিশনটা আমেরিকার জন্য ভালো হচ্ছে না। আমি একটু একটু মানে পেরিফেরিতে গিয়ে আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি যে আমি জাতীয় পতাকা পড়ানোর এগেইনস্টে, বাট এট দ্য সেম টাইম শুড নট বি ব্যান। জি, অর্থাৎ কেউ যদি মনে করে এটি তার রাইটস, তাহলে সেই রাইটসও থাকা উচিত, কারণ ফ্রিডম অফ স্পিচ কিংবা এইটিকে আসলে মত প্রকাশের স্বাধীনতা দেশ বলা হয়। আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহ ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, আমেরিকার সাথে সম্পৃক্ত ইউক্রেন প্রসঙ্গে যাচ্ছি। প্রচুর আলোচনা আমরা করছি ইউক্রেন প্রসঙ্গে। দেখা যাচ্ছে যে এক প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দিচ্ছেন কিংবা টক্কর দিচ্ছেন তার সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তিনি নানা সত্যগুলো, অর্থাৎ আলাস্কার বৈঠকের পরে তিনি ডিসকাশনগুলো তিনি মাঠ গরম করছেন। তিনি বলছেন যে নানা সত্য যেগুলো দিয়েছেন পুতিন আলোচনায় যা যা বলেছেন সেগুলো তিনি এক না একটু করে ফাঁস করছেন, এবং ট্রাম্পও কিছুটা হতাশ হচ্ছেন, কারণ তিনি যতটা আশাবাদী ছিলেন ইউরোপীয় লিডারদের সঙ্গে বৈঠক করার পরে, পুতিনের সঙ্গে বৈঠক করার পরে যত দ্রুত তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে মনে করছিলেন, তিনি নিজে এখন বুঝতে পারছেন সেটি সম্ভব হবে না। এবং ল্যাভরভ যে সত্যগুলো দিচ্ছে, এর প্রেক্ষিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনের নিরাপত্তা কারা দেবে। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সেটা দিতে পারে, ইউরোপের দেশগুলো নয়। এই ইস্যুটাতে গিয়ে কি ডোনেস্কের পাশাপাশি এই ইস্যুটাই কি আসলে এই আলোচনার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে? এটা একটা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। ওদের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তিনি বিভিন্ন ইস্যু, কিন্তু ল্যাভরভ তো পুতিনের কথাবার্তা ছাড়া বলছেন না। পুতিন যা বলছেন তিনি তাই বলছেন, নিজের ইন্ডিপেন্ডেন্টলি তিনি বা মেদভেদেব এই সমস্ত কথা নিজেরা বলছেন। তো তারা এটাকে যত ডিলে করতে পারে এগুলা করে, তত আর একটু কিছু এলাকা যদি দখল করে নিতে পারে, সেটা হচ্ছে আসল পারপাস। ওটা বলছেন এই করে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও প্রথমে একবার বলেছিলেন এক ধরনের কথা, রীতিমতো মানে মিটিং এ বসার আগে আলাস্কাতে তিনি তো রীতিমতো আলটিমেটাম দিয়েছিলেন। পরবর্তী সেটার থেকে তিনি সরে আসলেন, কিছু টাইম দিলেন, তারপরে এখন এই কয়েকদিন আগে আবার 2 সপ্তাহ টাইম দিয়েছেন। ফলে এক সেন্সে তারা এটা সুযোগ নিচ্ছে। আর আজকে আমি দেখলাম আর একটা তিনি বলেছেন, তিনি এর আগে অবশ্য বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া। নিরাপত্তা গ্যারান্টির ব্যাপারে তিনি এর আগে আরেকটা কথা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছেন। ফ্রান্স এবং যুক্তরাজ্য এই দুটা দেশ বলেছে তারা তাদের সৈন্য পাঠাবে, অস্ত্র ইত্যাদি ছাড়াও সৈন্য পাঠাবে। এবং ইউরোপের অন্যান্য অনেক দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত, তারা বলেছে তারা অস্ত্র শস্ত্র দেবে, সৈন্য না দিলে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নীতি বলছেন নো বুটস অন দি গ্রাউন্ড। যুক্তরাষ্ট্র কোনো সৈন্য দেবে না ওদের মানে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার পক্ষে। ফলে সৈন্য দেবে না, তো তারা অন্যান্য টেকনিক্যাল হেল্প দিতে পারে, অস্ত্র শস্ত্র হয়তো কিছু দেবে ইত্যাদি। ফলে পুরো জিনিসটা এখনো আমার কাছে ধোঁয়াশা, বেশ অস্পষ্ট। এখন যদি আর মাস 2-3 মাস পায়, তো যে ডনবাস রিজিয়ন এই সমস্ত যে এলাকা তারা চাচ্ছে
সেগুলো হয়তো পুরোপুরি দখল করে ফেলবে। এমনকি অডেসা বন্দর, যেটা খুবই ইম্পর্টেন্ট ইউক্রেনের জন্য, ওটা তারা এখনো ডিমান্ড করছে না। অডেসাও যদি তারা রাশিয়া দখল করে ফেলে, তবে ইউক্রেনের রীতিমতো কণ্ঠরুদ্ধ হয়ে যাবে বলে, তার এক্সপোর্টের একটা বিরাট অংশ ওই দিক দিয়ে যাবে বলে একটা বিরাট সমস্যার সম্মুখীন হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনই বলা মুশকিল। জি, ডক্টর কবির হাসান, এটা সম্ভবত খুবই স্পষ্ট যে আপনি যদি শেষ পর্যন্ত সমঝোতা কিংবা একটা চুক্তি করতে চান, ইউক্রেনকে তার ভূমি ছাড়তে হবে। রাশিয়া এর কোনো বিকল্প রাখছে না। এবং আরেকটা বিষয় স্পষ্ট, ন্যাটোতে ইউক্রেন যাচ্ছে না। ইউক্রেনও এখন আর এটি নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছে না যে ন্যাটোতে যেতেই হবে, কিংবা ইউরোপের দেশগুলো এই বিষয়ে কিছু বলছে না। কিন্তু এই নিরাপত্তার গ্যারান্টির জায়গাটা, এটা ইউক্রেনিয়ানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা একটা যুদ্ধবিরতি, একটা শান্তি চুক্তির পরে দ্বিতীয়বার আবার আক্রমণের শিকার হতে চায় না। কারণ অনেকে মনে করে যে রাশিয়ার ইউক্রেনকে তাদের নিজেদের সম্পদ মনে করে, তাদের নিজেদের জায়গা মনে করে। তাই ইউক্রেনকে নেয়াটা, এটা অনেকটা রাশিয়া মনে করে এটা তাদের নৈতিক দায়িত্ব কিংবা বৈধতা আছে। সেই জায়গায় এখন রাশিয়া প্রস্তাব করছে যে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল, অর্থাৎ যেটার সদস্য রাশিয়া নিজেও, এবং সেইখানে ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব দেবে রাশিয়া অন্য দেশগুলোর সাথে মিলে। মানে এটা শেষ পর্যন্ত টিকবে কিনা, নাকি ইউরোপের দেশগুলো আসলে বলবে যে না, এগুলোতে বিশ্বাস করার কোনো জায়গা নেই, আমাদের এই ইউক্রেনকে রক্ষা দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমাদের স্বার্থে? না, দেখুন, এখানে আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপারটি, নোবডি ইজ থিংকিং অ্যাবাউট দি পিপল অফ ইউক্রেন। তাদের সুখ দুঃখ, তাদের ভালোবাসা, তাদের ক্ষতি, আনন্দ অনুভূতি নিয়ে। প্রথম কথা হলো যে আমেরিকা ওখানে গিয়েছে, যুদ্ধে গিয়েছে রাশিয়াকে উইক করার জন্য, আমেরিকান অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য। এই জন্য ওরা অনেক টাকা পয়সা দিয়েছে, যুদ্ধ ওখানে হোক, রাশিয়াকে আমরা দুর্বল করি, রাশিয়ার সাথে তার যে সম্পর্ক চায়নার সাথে, এটাকে কমানোর জন্য। এখন দেখতেছে যে যুদ্ধটা আর মানে যেটা অ্যাচিভ করতে চেয়েছিল 3 বছর হয়ে গেছে, ওটা অ্যাচিভ করতে পারছে না। বরঞ্চ রাশিয়া এখন বেটার পজিশনে আছে এই যুদ্ধক্ষেত্রে। এবং যে কথাটা মোহাম্মদ বললেন যে ওদের রাশিয়া একটা নির্দিষ্ট গোল আছে, এটা যদি 3 বছর আগে যুদ্ধবিরতি হতো, তাহলে ইউক্রেন কুড বি কাম আউট অফ ইন বেটার পজিশন। কিন্তু ইউক্রেন আসলে তাদের হাতে কোনো চিপ নেই। এবং ডোনাল্ড ট্রাম্প যাই বলুক কেন, তার তো লোকজন আছে, তার অ্যাডভাইস করছে, তারা এখন তার উইনিং সিচুয়েশনে নাই। আরেকটা ব্যাপার যেটা, যে আবার স্বার্থ দেখেন, পরে সিকিউরিটি গ্যারান্টি দেবে কি বলে, আমেরিকা অস্ত্র বিক্রি করবে ইউরোপের কাছে, একই অস্ত্র ব্যবসায়ীদের হাতে চলে গেল ব্যাপারটা। ইউক্রেনের কথা কেউ চিন্তা করছে না, অস্ত্র দিয়ে তো শান্তি আসে না, তাই না? এখন আমি বিশ্বাস করি, আমরা যদি একটা ওয়ার্ল্ডে বসবাস করতে চাই, আমাদের একটা একটা ইউনাইটেড নেশন যদি উদ্দেশ্য ছিল যে আমাদের ঝগড়া বিবাদ হবে, ভাই ভাই ভাই, এটা ইউনাইটেড নেশন থেকে আমরা এটাকে সমাধান করবো, ফয়সালা করবো, সেই অবস্থায় আসলে আমাদের সবারই ফিরে যাওয়া উচিত। আর আপনি যে কথাটা বললেন যে রাশিয়া তো ভেটো পাওয়ার আছে, হ্যাঁ আছে, কিন্তু সিকিউরিটি কাউন্সিলের তো 15 জন সদস্য আছে, তাই না? একটা মোরাল অব্লিগেশন আছে। যখন বাইল্যাটারালি হয়, তখন কিন্তু আমরা যা ইচ্ছে তাই করতে পারি। এবং আমেরিকা সবচেয়ে দায়ী এই বাইল্যাটারাল এইগুলো করা। যখন ইরাক যখন আক্রমণ করলো, অথবা বিভিন্ন দেশে যারা যখন যায়, তখন তারা ইউনাইটেড নেশনকে বাইপাস করে মানে সরাসরি আক্রমণ করে, ওরা কোয়ালিশন ডেভেলপ করে। তো এই ব্যাপারগুলো আসলে খেল অন্য জায়গায়। আমার মনে হয় না রাশিয়া আস্তে আস্তে তাদের গুটি বের করবে। ডোনাল্ড ট্রাম্প তো অনেক সময় বলে ফেলে অনেক কিছু, আস্তে আস্তে দু একটা কথা বের করবে। আমার মনে হয় যেটা আলটিমেটলি কি হবে, ক্রিমিয়া ইজ গন, ন্যাটো ইজ গন, তারপর যেটা হবে ওদের নিউক্লিয়ার কোনো পাওয়ার থাকতে পারবে না। আর যে 4টা অঞ্চল যেটা মোহাম্মদ বললেন, ওরা দখল করে নেবে কয়েকদিন সময়ের মধ্যে, তারপরে বলবে ঠিক আছে শান্তি চুক্তি, আমরা যুদ্ধবিরতি করতে যাই, প্রোভাইডেড এই যে অঞ্চলগুলো দখল করছে ওখানে ওদের ইয়া হোক, মানে গণভোট হোক, ওরা যে কোন পক্ষে থাকতে যাচ্ছে, ওরা কি ইউক্রেনের সাথে থাকতে যাচ্ছে না রাশিয়ার সাথে থাকতে যাচ্ছে। তো এইভাবে আলটিমেটলি রাশিয়া কিন্তু তার পুরো অবজেক্টিভকে ওরা অ্যাচিভ করতে পারছে। অথচ যদি জেলেনস্কি যদি বুদ্ধিমান হতো, সে ক্রাউন যদি না হতো, সে 2 বছর আগে এগুলো বুঝতে পারতো, তাহলে ইউক্রেনের জনগণের জন্য এটা অনেক উপকার হতো। ইউক্রেনের এত 25% ল্যান্ড ইজ গন, অনেক ওদের লোক রক্তক্ষয় হয়েছে, রাশিয়ারও হয়েছে, ইউক্রেনেরও হয়েছে। ইউক্রেন তো ছোট কান্ট্রি, তাদের একটা এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতিগুলো পোষানো যেত। কেন জেলেনস্কি এগুলো করতে যাচ্ছে না? আরেকটা ব্যাপার, জেলেনস্কি কিন্তু এখন বৈধ প্রেসিডেন্টও না, যেটা আরেকবার আসবে যে কেন রাশিয়া, আমার মনে হয় না রাশিয়া কোনোদিন পুতিন জেলেনস্কির সাথে বসে কথা বলবে
কারণ তার ভাষায় হি ইজ নট এ লেজিটিমেট প্রেসিডেন্ট ইন ইউক্রেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে সেটি বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হচ্ছিল কেন বসতে যাচ্ছে না, তিনি বলেছেন কারণ জেলেনস্কিকে পুতিন পছন্দ করে না। না, পছন্দ করে এটা ভাষা, কিন্তু তার কূটনৈতিক ভাষা সেটা ইলেকশন হওয়ার কথা, ইলেকশন হয়নি, ইলেকশন পোস্টপোন করে রাখছে। তো ঠিক আছে, আমরা ইউক্রেনের সাথে ইয়া করবো, দরকার করবো একটা লেজিটিমেট গভর্নমেন্ট যারা মানে ইউক্রেনের জনগণ দ্বারা নির্বাচিত হবে, এটা জেলেনস্কি উন্নত হতে পারে। এইভাবে রাশিয়া কিন্তু এখন বেটার পজিশনে আছে, কিন্তু আনফরচুনেটলি প্রাইসটা পে করতেছে এই যারা এই ইউক্রেনের জনগণ, প্রাইসটা পে করতেছে আমরা ট্যাক্স পেয়াররা। আর ওদিকটা মানে ইউরোপিয়ান ইউনিয়নের মাথা খারাপ হচ্ছে, কারণ রাশিয়া তাদের ভয় আছে কোনোদিন তাদের ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলোর উপর আক্রমণ করতে পারে। এই অবস্থাটা কিন্তু অনেক আগে দূর হতে পারতো। এখন যাই কিছু হবে, একটা ইউক্রেনকে দাসপট দিয়ে ঢুকতে হবে, ইউক্রেনকে এক্সিস্ট করবে সফরেন কান্ট্রি, বাট ইজ এ পোর, এবং ওই রাশিয়ার ইয়ার মধ্যে বলয়ের মধ্যে থাকবে, বেরিয়ে যেতে পারবে। ওকে, সৈয়দ মাহমুদুল্লাহ, যেহেতু ডক্টর কবির হাসান জেলেনস্কির বিষয়টি তুলেছেন, আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই জেলেনস্কির বিষয়। জেলেনস্কি তো তাকে রাশিয়া পছন্দ করে না, পুতিন পছন্দ করার কোনো জায়গা নেই, তাকে অবৈধ প্রেসিডেন্ট বলে থাকেন পুতিন প্রায়। এবং জেলেনস্কি যদি এখন এমন একটি অবস্থা যে তিনি যদি ভূমি ছেড়ে দিয়ে এখন চুক্তি করেন, তাও তিনি আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না, এবং এর চেয়ে বেশি যদি ক্ষতি হয়ে যায় তখনও আসলে তার রাজনৈতিক ক্যারিয়ার অনেক বেশি হুমকির মুখে থাকবে। জেলেনস্কিকে এই পরিস্থিতিতে আপনি মানে তার কর্মকাণ্ডগুলোকে কত মার্কস দেবেন? বাই দ্য ওয়ে, আমি একটু বলে রাখি যে হিলস যে জরিপটি করছে সেটি বলছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সময়ে নানা কাজে তার অ্যাপ্রুভাল রেট কিংবা জনপ্রিয়তা অনেক কম, কিন্তু ইউক্রেন ইস্যুতে তিনি যেভাবে কার্যক্রম চালাচ্ছেন 62% মানুষ ইউক্রেন যুদ্ধ বন্ধটা চাচ্ছে প্রেসিডেন্টের মাধ্যমে। আপনি একটু জেলেনস্কির ব্যাপারে যদি বলেন। আমি আর কি বলবো, অনেক ত্রিশঙ্কু অবস্থা আছে। এদিকে গেল উইন আই লুজ বলে না, চলে মানে কয়েন, হেড আই লুজ উইন, টেইল আই উইন, ওর ক্ষেত্রে হেড আই লুজ, টেইল আই লুজ, এইদিকে কয়েন উল্টান, তার অবস্থা খারাপ, ইউক্রেন অবস্থা খারাপ, যেটা কবির হাসান সাহেব বলেছেন। তা আমি আশা করেছিলাম আপনি ফজলুর রহমান সাহেব বাংলাদেশের যে অত্যন্ত গুরুতর অবস্থা সেটা নিয়ে আলোচনার সুযোগ থাকবে, সেটা কি 2-1 মিনিট আমরা কথা বলার সুযোগ পাবো? ফজলুর রহমানের বিষয়ে বলছিলেন। জি জি, আমরা সেটি আলোচনা করতে পারি। ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে দল থেকে শোকজ করা হয়েছে কারণ তিনি জুলাই আন্দোলন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে বিএনপি চিঠিতে বলেছে, এবং পরবর্তীতে তার বাড়ির সামনে মব হয়েছে। এই বিষয়টা নিয়ে যদি কিছু বলতে চান। জি। আচ্ছা, আমি সেটা বলবো, সেটা হচ্ছে যে এই যে মবের কথা আমরা যেটা বললাম, বাংলাদেশে একটা তো হচ্ছে যে জেনারেল প্রথম আলো যেটা তথ্য দিল এটি একটা কথা, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, 71 বিরোধীরা রীতিমতো মানে এইটা ডক্টর ইউনূস চান কি না চান, ঘটনাটা কি হচ্ছে, পাকিস্তানের মানে মন্ত্রী এসে ডেপুটি প্রাইম মিনিস্টার আমাদের রাজনৈতিক নেতাদের সাথে দেখা করছেন এবং অদ্ভুত সব কথা বলছেন, অবমাননাক কথা বলছেন, বাংলাদেশের জনগণের মানে মন পরিবর্তন করার কথা বলছেন, এই সমস্ত কথা। পাকিস্তানের একটা ইংরেজি পত্রিকায় ডিটেল লম্বা আর্টিকেল ছাপা হয়েছে যে পূর্ব পাকিস্তান আবার আমাদের সাথে ফিরে আসবে, যার সময়ের প্রশ্ন মাত্র। এই যে ঘটনা ধারা হয়েছে এবং 71-এর সমস্ত স্থাপনা যেভাবে ধ্বংস করা হয়েছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে তার সরকারের মাহফুজ আলম সাহেব সহ এরা একজন একটা সিঙ্গেল স্টেটমেন্ট একটা কন্ডেম করার কথা বলেনি। কেবলমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি না, সমস্ত স্থাপনা অ্যাটাক করে ধ্বংস করে ফেলা হয়েছে। এবং মানে জামাত ইসলাম যারা 71 বিরোধী ছিল 71, তাদের আস্ফালন এখন একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এইটাই দুঃখজনক। একটা হচ্ছে যে একটা কর্তৃত্ববাদী সরকার এবং তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, তাদের ব্যাপারে গণবিস্ফোরণ হয়ে তারা ক্ষমতাচ্যুত হবে, আরেক সরকার আসবে ইলেকশন মাধ্যমেও গণবিস্ফোরণের মাধ্যমে, সেটা এক জিনিস। কিন্তু 71 অস্বীকার করা, 71-এর সেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে পাকিস্তানের হানাদাররা এসে আমাদেরকে উপদেশ দিবে এবং তাদের সাথে প্রেম ভালোবাসা ইত্যাদি সম্পর্ক, এগুলো অত্যন্ত একটা দুঃখজনক মানে পরিণতির দিকে আমরা যাচ্ছি বলে, একটা আতঙ্কজনক অবস্থা বলে মনে হচ্ছে। এই জন্য ফজলুর রহমান সাহেব একটা মুক্তিযোদ্ধা, ওনার অপিনিয়ন সাথে আপনি আমি যে কোনো লোক টোটালি 100% ডিসএগ্রি করতে পারি, কিন্তু বাড়ির সামনে গিয়ে একদিকে বিএনপি তাকে শোকজ করছে, আর একদিকে সাথে সাথে সেখানে গিয়ে তাকে মানে
খুন করার জন্য, তাকে অ্যারেস্ট করার জন্য সেখানে হুমকি দেওয়া হচ্ছে, তার ফ্যামিলিকে অ্যাটাক করার কথা বলা হচ্ছে। তো এইটা তো কাঙ্ক্ষিত নয়, কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। ভয়ঙ্কর একটা অবস্থা। অর্থাৎ ধন্যবাদ। আমাদের আসলে সময় শেষ হয়ে গিয়েছে। আমি জানি প্রফেসর ডক্টর কবির হাসান আপনিও বলতে চান, কিন্তু যখন সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে ৭১-এর আবার পূর্ব পাকিস্তানের সঙ্গে একমত হয়ে যাবে, তখন আমি মাথা নাড়ছিলাম, দেখি আপনিও মাথা নাড়ছিলেন যে এটি আসলে কখনোই সম্ভব নয়। যে পাকিস্তান যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকে, বাংলাদেশ যে শহীদদের রক্তের উপর বাংলাদেশের জন্ম হয়েছে, সেই বাংলাদেশ আবার পাকিস্তানের মতো একটা পিছনে চলে যাওয়া দেশের সঙ্গে একত্র হবে, এটি পাকিস্তানিরা স্বপ্ন দেখতেই পারে, তবে সেটি আসলে দুঃস্বপ্ন হতে খুব বেশি সময় নেবে না বলে হয়তো মনে হয়। সময় শেষ। ডক্টর কবির হাসান, আমরা দুঃখিত যে আপনাকে হয়তো জাস্ট আমি একটা জিনিস অ্যাড করছি, এটা কখনোই সম্ভব না। আমরা বাংলাদেশ হতাম ৭১-এ না হলেও 10 বছর পরেও হতাম। এটা জিওগ্রাফিক্যালি ইম্পসিবল, কালচারালি ইম্পসিবল। এবং ৭১-এ যারা বাংলাদেশে এখন যারা এই বিপ্লব করেছে তাদের সাথে কিন্তু ৭১-এর সংযোগ খুব কম, কিন্তু ৭১-কে আমরা ভুলতে পারবো না। এটার উপর দাঁড়িয়ে বাংলাদেশ হয়েছে, এবং এদেরকে ঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের যে এল্ডার আছে তাদের একটা ভূমিকা আছে। নট গালাগালি করে প্রযোজনের সাথে কথা রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা তো একটা গালি হিসাবে দেয়, তাই না? তাহলে যারা এই রাজাকার শব্দতে শেখ হাসিনা পতন হলো, তাই না? দে হ্যাভ টু বি কেয়ারফুল, তাই না? কি শব্দ ইউজ করে। তারা তো চাচ্ছে যে এই জনগণ বিপ্লব হয়েছে ভালো, ৭১-কে তারা ধারণ করে, ২৪শে জুলাইকে তারা ধারণ করে। তাদের কাছে ২৪শে জুলাই মোর ইম্পর্টেন্ট, কারণ তারা তার মধ্যে বড় হয়েছে, তার মধ্যে তারা দেখেছে। ১৫ বছর ভোট দিতে পারেনি। আমি যে সিম্পলি একটা উদাহরণ দিচ্ছি, আমি যে ফ্যামিলিতে বিয়ে করেছি একটা আওয়ামী লীগ ফ্যামিলি, একটা পার আওয়ামী লীগ, এবং আমার শ্যালক বাংলাদেশের ইয়াতে চলে গেছে ইন্দোনেশিয়াতে, কারণ সে দেশে থাকা যাচ্ছে না। কেন? কারণ ইন্ডিয়ানরা এসে কর্পোরেট সেক্টর, বড় বড় চাকরি, যেগুলো লোভনীয় চাকরি করতো, এগুলো সব দখল করেছে এক এক করে। এবং যে জিনিসটা পাকিস্তান আমল হইতো, যে পাকিস্তানে আসে আমাদের বাঙালি অফিসাররা সে সুযোগ পেতেন না। এই খুব যন্ত্রণা, কিন্তু আমরা কি সেরকম চেয়েছিলাম যে পাকিস্তান থেকে আলাদা হয়ে ইন্ডিয়ার আন্ডারে যাব? আর এই পাকিস্তানের একটা মাথা গরম, আমি ইসাদাকে চিনি, আমি কয়েকবার প্রোগ্রাম ছিলাম, সে ছিল এই আরেক মাথা গরম, সেই সমস্ত কথাবার্তা বলে। 2বার সেটেল হয়ে গেছে, এটাকে পাগল নাকি? এই মানসিকতাটা পাকিস্তানের অনেকের মধ্যে এখনো যে বিদ্যমান, অনেকের মধ্যে না। কিন্তু জোয়ার ভাই, আমি তো পাকিস্তান অনেক যাই, পাকিস্তান জনগণ কিন্তু কিছুই জানে না 71 কি হয়েছে, সবকিছু ব্লক করে রাখছিল। আপনারা কিন্তু পাকিস্তানের জনগণকে আপনি দোষ দিতে পারবেন। হ্যাঁ, তাদের মধ্যে সহানুভূতি আছে, বাংলাদেশের ব্যাপারে তাদের মধ্যে যথেষ্ট সহানুভূতি আছে, কিন্তু এই ইসাকদারের মতো কিছু কিছু নেতা এখনো পাকিস্তানে আছেন যারা স্বপ্ন দেখছেন। এবং আপনি তো বলছিলেন বাংলাদেশ অদ্ভুত উটের পিঠে চলছে, কিন্তু পাকিস্তানে সেই উটটাও নাই, তারা সেটাও খেয়ে ফেলেছে। সো তাদের সাথে কোনোভাবেই এক হওয়ার স্বপ্ন পাকিস্তানিরা কোনভাবে দেখে, বাংলাদেশ তাদের কাছ থেকে অনেক দূরে এগিয়ে গেছে। যাই হোক, আমরা আলোচনাটা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ যারা দর্শক দেখছিলেন সবাইকে। আগামীকাল আবারও একই সময় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।